আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করেন জামাত আমির। বর্তমান সংসদকে ইউনিক সিচুয়েশন বললেন পার্থ। জ্বালানি তেলের সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস। রাজশাহীতে শিশু হাসপাতালে সেবা দ্রুত চালুর আশ্বাস। ভারত নতুনভাবে সম্পর্ক গড়তে চায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের ঘোষণা অ্যানি চৌধুরীর। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, আরও ৪ ইসরায়েলি সেনা নিহত। ইরানের ইস্পাহানে বিশাল বিস্ফোরণ, ৯০০ কেজির বাংকার বাস্টার হামলার দাবি। বিশ্বকাপে ইরানের বিকল্প দেখছেন না ফিফা সভাপতি। আসর শুরুর আগে ঘানার কোচ বরখাস্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও জাতির পূর্ণ আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি। জাতীয় সংসদে এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান তিনিও একটি ক্ষুদ্র শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদের ওপর আনীত জনগুরুত্বপূর্ণ মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। সে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সাথে শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয় এবং সেই গঠিত সরকার দেশ পরিচালনা করে। দুঃখের বিষয়, অতীতে জনগণের ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও জনগণের ভোটের অধিকার বারবার খর্ব করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হত্যা করা হয়েছে। অন্যদিকে বর্তমান জাতীয় সংসদকে একটি ইউনিক সিচুয়েশন হিসেবে বর্ণনা করে ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বলয়ে আবদ্ধ থাকা চলবে না। জুলাই বিপ্লবের কৃতিত্ব এককভাবে নেয়ার প্রবণতার সমালোচনা করে তিনি সতর্ক করে বলেন, আপনারা জেনজি রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হবেন না। মঙ্গলবার জাতীয় সংসদে বিধি ৬২তে আনা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন আমাকে কথা বলতে দেন যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন বা বলতেন যে এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক। দেশ জুড়ে জ্বালানি তেলের সংকটের প্রভাব পঞ্চগড়েও তীব্র আকার ধারণ করেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সংকট সরাসরি আঘাত এনেছে মোটরসাইকেল বাজারে। ক্রেতারা নতুন মোটরসাইকেল কেনায় আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে জেলার বিভিন্ন মোটরসাইকেল শোরুমে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মঙ্গলবার পঞ্চগড় শহরের বিভিন্ন শোরুম ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। আগে সপ্তাহে ১২ থেকে ১৩টি মোটরসাইকেল বিক্রি হতো, প্রতিদিনই ২-১টি গাড়ি যেত। কিন্তু তেলের সংকটের কারণে এখন প্রায় কোনো বিক্রিই নেই। ঈদের পর গত ১০ দিনে মাত্র ২টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। অন্যদিকে রাজশাহীতে শিশু হাসপাতালের ভবন নির্মাণ সম্পন্ন হলেও প্রয়োজনীয় সুবিধা না থাকায় এই অঞ্চলের মানুষ এখনও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি জানান, যত দ্রুত সম্ভব সেখানে শিশুদের আউটডোর সেবা চালু করা হবে এবং ধাপে ধাপে এটিকে একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রূপ দেয়া হবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সচিব এসব কথা বলেন। ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্কে জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী জানান, ভারতের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দেয়া হয়েছে। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা ভিসা স্বাভাবিকীকরণ করবে। আমার মনে হয় দুই দেশের ব্যবসা বাণিজ্য, জনগণের পারস্পরিক যোগাযোগ, এমনকি মেডিকেল ভিসা সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে ভিসা সহজীকরণ অত্যন্ত জরুরি। তারা আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছে। আমাদের দুই দেশের ট্রেড, ব্যবসা বাণিজ্য, পিপল টু পিপল রিলেশনশিপ আরও কন্টিনিউ করার জন্য মেডিকেল ভিসা সব কিছু স্বাভাবিক রাখার জন্য এই ভিসার প্রক্রিয়াটা আরও সহজীকরণ তাদের করা উচিত। আগের জায়গায় চলে যাওয়ার কথা সেটা নিশ্চয়ই তারা করবে, সেটা আমাদেরকে বলেছে।
অন্যদিকে আগামী 5 বছরে দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। মঙ্গলবার রাজধানীর পান্থপথ পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বন্যা ও জলাবদ্ধতা মোকাবেলায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, যা দেশের পানি ব্যবস্থাপনায় বড় ভূমিকা রেখেছিল। বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও বিস্তৃত করছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল কর্মসূচি আমরা হাতে নিয়েছি। যদি এটি অব্যাহত থাকে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ। সারা বাংলাদেশ আমার জিয়া রহমান যেভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, আবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ঘিরে সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ লড়াইয়ে নতুন করে আরও 4 ইসরায়েলি সেনা নিহত হবার খবর পাওয়া গেছে। আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে 3 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, যারা নাহাল ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে দায়িত্বরত ছিলেন। গত 1 মাসে ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত 10 জনে। লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ায় ওই অঞ্চলে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যায় হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হয় ইসরায়েলি সেনারা। আইডিএফ এর তদন্ত প্রতিবেদন অনুযায়ী শনাক্ত করার পরপরই উভয় পক্ষের মধ্যে সরাসরি গুলি বিনিময় শুরু হয়। এতে বেশ কয়েকজন সেনা সদস্য গুরুতর আহত হন। আহতদের সরিয়ে নেওয়ার সময় সেনাদের লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ যোদ্ধারা। এর প্রতিক্রিয়ায় আইডিএফ ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়ে পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে। রয়টার্স ও টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে নিহতদের মধ্যে 22 বছর বয়সী ক্যাপ্টেন নোয়াম মাদমৌনি এবং 21 বছর বয়সী স্টাফ সার্জেন্ট বেন কোহেন ও ম্যাক্সিম এন্টিস রয়েছেন। চতুর্থ সেনার নাম এখনও প্রকাশ করা হয়নি। 2 মার্চের পর থেকে অভিযানের পরিধি বাড়ার সাথে সাথে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা দীর্ঘ হচ্ছে, যা এই যুদ্ধকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের ইস্পাহান শহরে এক ভয়াবহ বিস্ফোরণের ভিডিও শেয়ার করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোরে ঘটা এই বিস্ফোরণে পুরো আকাশ কমলা আভায় ছেয়ে যায়, যা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ সামরিক অভিযানের অংশ বলে দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রায় 23 লাখ মানুষের বসতিপূর্ণ এই শহরটি বদর সামরিক বিমান ঘাঁটির জন্য বিশেষভাবে পরিচিত। ট্রাম্প কোনো সুনির্দিষ্ট প্রেক্ষাপট না দিলেও ধারণা করা হচ্ছে যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ানোর এই সন্ধিক্ষণে এটি একটি কৌশলগত আক্রমণ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মার্কিন বাহিনী ইস্পাহানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার লক্ষ্য করে প্রায় 2000 পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে এবং সম্প্রতি বিপুল পরিমাণ উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম ওই ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। যদিও জাতিসংঘ এই দাবি এখনও নিশ্চিত করেনি, তবে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পরপরই এমন হামলা সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন যে ইরান আলোচনায় না এলে তাদের জ্বালানি ও পারমাণবিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। একদিকে যখন পাকিস্তান, মিশর ও তুরস্কের মতো দেশগুলো কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে অপারেশন মিডনাইট হ্যামারের আদলে চালানো এই ধ্বংসাত্মক হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও আগামী বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার এই আসরে ইরানের খেলা নিয়ে কোনো বিকল্প পরিকল্পনা নেই। দলটির অংশগ্রহণ নিয়ে সৃষ্ট সব ধোঁয়াশা উড়িয়ে দিয়ে ইনফান্তিনো একে প্ল্যান এ হিসেবে অভিহিত করেন। ফিফা প্রধানের মতে, মাঠের যোগ্যতায় আসা ইরান দলটি কেবল দেশের ভেতরেই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব ইরানের প্রতিনিধিত্ব করে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল হওয়া সত্ত্বেও তাদের নিরাপত্তা ও সেরা পরিবেশ নিশ্চিত করতে চায় ফিফা। সূচি অনুযায়ী ইরান লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে। তাদের বেস ক্যাম্প হবে অ্যারিজোনায়। ফিফা বর্তমানে কোনো ম্যাচ অন্য দেশে সরানোর পরিকল্পনা করছে না। এদিকে বিশ্বকাপ শুরুর মাত্র 72 দিন আগে প্রধান কোচ অটো আদ্দোকে বরখাস্ত করল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। জার্মানির কাছে প্রীতি ম্যাচে 2-1 গোলে হারের পর এই কঠোর সিদ্ধান্ত নেয় জিএফএ। টানা 4 ম্যাচে পরাজয় এবং দলের সাম্প্রতিক নেতিবাচক পারফরমেন্সেই 50 বছর
বয়সী এই কোচের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল। আদ্যর অধীনে ঘানা 2026 বিশ্বকাপে টিকিট কাটলেও আফ্রিকা কাপ অব নেশনসের জায়গা পেতে ব্যর্থ হয়। এবারের বিশ্বকাপে এল গ্রুপে থাকা ঘানার প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার অনন্য কীর্তি থাকলেও শেষ রক্ষা হল না তার। 17 জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্ল্যাক স্টার্সরা। তবে ডাগ আউটে দেখা যাবে নতুন কোনো মুখকে। নতুন টেকনিক্যাল পরিকল্পনা শীঘ্রই জানাবে দেশটির ফুটবল সংস্থা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।